কখনো কি মনে প্রশ্ন জেগেছে একটা খালি প্লট মানে যেখানে কিছুই নেই সেখানে কিভাবে একটা বিশাল বিল্ডিং দাঁড়িয়ে যায়? ব্যাপারটা কিন্তু বেশ মজার। এর পেছনে আছে নিখুঁত ইঞ্জিনিয়ারিং আর দারুণ সব প্ল্যানিং। তো চলুন আজ আমরা সেই জার্নিটারই প্রথম 12টা ধাপ একটু জেনে আসি। হ্যাঁ, প্রশ্নটা শুনতে একদম সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গোছানো আর অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যায়। তো আর দেরি কেন, চলুন সেই ধাপগুলোর ভেতরেই ডো মারা যাক। যে কোনো বিল্ডিং বানানোর একদম প্রথম আর বলা যায় সবচেয়ে জরুরি কাজটাই হলো জমি বা মাটিটাকে রেডি করা। কারণটা খুব সোজা, ভিত যদি মজবুত না হয় তাহলে উপরের কিছুই তো টিকবে না, তাই না? সব কিছুর শুরু তো ওই গোড়া থেকেই। তো একটা শক্তপোক্ত ভিত বানানোর আগে মাটিটাকে 4টা ধাপের রেডি করে নিতে হয়। সবার আগে কি করতে হবে? অবশ্যই জায়গাটা পরিষ্কার করতে হবে। মানে কনস্ট্রাকশনের কাজ শুরু করার আগে সাইটটাকে একদম খালি করে ফেলতে হবে। সেখানে কোনো গাছপালা, পুরনো কোনো ভাঙা দালান বা যে কোনো ধরনের ময়লা আবর্জনা সবকিছু সরিয়ে ফেলতে হয়। শুধু তাই না, একই সময়ে ইঞ্জিনিয়ারদের জন্য একটা অস্থায়ী অফিস, কর্মীদের থাকার ব্যবস্থা আর জিনিসপত্র রাখার জন্য স্টোরেজও বানিয়ে নেওয়া হয়। জায়গা পরিষ্কার। এর পরের কাজটা হলো বিল্ডিংটা ঠিক কোন জায়গায় কিভাবে দাঁড়াবে সেটার একটা নিখুঁত ম্যাপ মাটিতে এঁকে ফেলা। বড় বড় প্রজেক্টে এখন থিওডোলাইটের মতো হাইটেক যন্ত্র ব্যবহার করা হয়, যা দিয়ে একদম লেজার দিয়ে নিখুঁতভাবে গ্রিড লাইন টানা হয়। তবে ছোটোখাটো কাজের জন্য কিন্তু আমাদের সেই পুরনো ব্যাটার বোর্ড আর সুতো দিয়ে দাগ দেওয়ার সনাতন পদ্ধতিটাও এখনও দারুণ চলে। এখন প্রশ্ন হলো, এই থিওডোলাইট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা যন্ত্র যেটা দিয়ে একদম মিলিমিটার পর্যন্ত নিখুঁতভাবে বিল্ডিংয়ের প্রতিটি কোণা মাপা যায়। আর এটা এত জরুরি কারণ ভাবুন তো, একটা বড় বিল্ডিংয়ের ডিজাইনে যদি সামান্য একটুও গড়বড় হয় তাহলে কি হতে পারে? মারাত্মক ব্যাপার কিন্তু। আচ্ছা, গ্রিড লাইন তো টানা হলো, এবার শুরু হবে মাটি খোঁড়ার কাজ, মানে খনন। কতটা গভীর খোঁড়া হবে সেটা কিন্তু নির্ভর করে সয়েল টেস্ট রিপোর্টের ওপর। তবে সাধারণত একটা বিল্ডিংয়ের ভিত্তি বা ফুটিংয়ের জন্য মাটির লেভেল থেকে কম করে হলেও 1 মিটার নিচে যেতেই হয়। মাটি খোঁড়ার পর যখন আবার ভরাট করা হয় তখন সেটাকে মেশিন দিয়ে খুব ভালোভাবে চাপ দেওয়া হয়। এই প্রসেসটার নাম হলো কম্প্যাকশন। আর লক্ষ্যটা কি? লক্ষ্য হলো মাটির ঘনত্বকে তার সর্বোচ্চ লেভেলের অন্তত 95% নিয়ে আসা। ভাবছেন এটা এত জরুরি কেন? কারণটা হলো, কম্প্যাকশন যদি ঠিকঠাক না হয় তাহলে পরে বিল্ডিংয়ের চাপে মাটি বসে যেতে পারে আর তার ফলে দেয়ালে ফাটলও ধরতে পারে। মাটি কম্প্যাক্ট করার পর এর ওপরে পিসিসি মানে প্লেইং সিমেন্ট কংক্রিটের একটা পাতলা লেয়ার দেওয়া হয়। এর মূল কাজটা হলো ফাউন্ডেশনের রড বাঁধার জন্য একটা পরিষ্কার, সমান আর শক্ত একটা সারফেস তৈরি করা। এর ওপর কাজ করতে অনেক সুবিধা হয়। বেশ, জমি তো এখন পুরোপুরি রেডি। এবার আমরা কনস্ট্রাকশনের এমন একটা পার্টে ঢুকছি যেটা মাটির নিচে লুকিয়ে থাকবে, কিন্তু পুরো বিল্ডিংয়ের লোডটা একাই সামলাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা ফাউন্ডেশন বা ভিত্তি তৈরির কথা বলছি। একটা মজবুত ফাউন্ডেশন বানানো কিন্তু বেশ কয়েকটা ধাপের ব্যাপার। এর মধ্যে স্টিলের রড দিয়ে খাঁচা বানানো, কংক্রিট ঢালাই করা, এমনকি মাটির ভেজা ভাব থেকে স্ট্রাকচারকে বাঁচানোর মতো অনেকগুলো জরুরি কাজও আছে। একটা কংক্রিটের ভিত্তি কতটা শক্তিশালী হবে তা 4টে মূল জিনিসের উপর নির্ভর করে। 1. ড্রয়িং অনুযায়ী একদম পারফেক্টভাবে রড বাঁধা। 2. পরে তলার কলমের সঙ্গে কানেকশনের জন্য স্টার্টার বার ঠিকমতো রাখা। 3. রডকে জং ধরা থেকে বাঁচাতে এর চারপাশে যথেষ্ট কংক্রিটের কাভারিং দেওয়া। আর 4 নম্বর, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ঢালাইয়ের সময় ভাইব্রেটর মেশিন দিয়ে ভেতরের সব এয়ার বাবল বের করে দেওয়া, যাতে কংক্রিটটা একদম নিরেট হয়। এই যে বিচম্যান পেইন্ট, এটা আসলে এক ধরনের ওয়াটারপ্রুফিং কোটিং, অনেকটা আলকাতরার মতো। মাটির নিচে থাকা কলাম বা ভিত্তিতে এটা লাগিয়ে দেওয়া হয়। কেন? যাতে মাটির ভেতরের স্যাঁতস্যাঁতে ভাব বা জল কংক্রিটের ভেতরে ঢুকতে না পারে। এই ছোট্ট একটা কাজই কিন্তু ভবিষ্যতে ড্যাম্প বা দেয়াল ভেজা ভাব থেকে বাড়িকে বাঁচিয়ে দেয়। ফাউন্ডেশনের স্ট্রাকচারটা যখন রেডি, তখন খোঁড়া গর্তটা আবার মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। এই কাজটাকে বলে ব্যাকফিলিং। আর হ্যাঁ, এই মাটিটাও কিন্তু এমনি এমনি ফেলে রাখা হয় না, লেয়ারে লেয়ারে ফেলা হয়। আর প্রত্যেকটা লেয়ারকে খুব ভালোভাবে কম্প্যাক্ট করা হয়, যাতে ফাউন্ডেশনের চারপাশে এতটুকুও ফাঁক না থাকে। তো মাটির নিচের সব কাজ শেষ। এবার চলুন সেই স্টেজে যাওয়া যাক যখন বিল্ডিংটা প্রথমবার মাটির উপর মাথা তুলে দাঁড়াতে শুরু করে। বলা যায় কনস্ট্রাকশনের সবচেয়ে এক্সাইটিং পার্টগুলোর একটা এটা। মাটির নিচের কাজ যেহেতু শেষ, এখন পালা ওপরের দিকে ওঠার। প্রথমে গ্রাউন্ড ফ্লোরের কলমগুলো ঢালাই হয় আর তারপর সেগুলোর ওপরে বিম আর ছাদ মানে স্ল্যাবটা তৈরি করা হয়। আর বিল্ডিংটা লম্বা হয় ঠিক এভাবেই, কলম আর ছাদ ঢালাই,
এই দুটো কাজই একতলার পর আরেক তলা এভাবে রিপিট হতে থাকে, ঠিক যেন একটা সাইকেল। এভাবে একটা একটা করে ফ্লোর উঠতে থাকে যতক্ষণ না বিল্ডিংটা তার ফাইনাল হাইটে পৌঁছায়। এই যে ফ্লোরের পর ফ্লোর ওঠার চক্র, এটার মাধ্যমেই আসলে বিল্ডিংটার মূল কাঠামো মানে স্কেলিটন বা কঙ্কালটা তৈরি হয়ে যায়, আর এর সাথেই কিন্তু কনস্ট্রাকশনের সবচেয়ে বড় আর কঠিন অংশটারও শেষ হয়। এই যে 12টা ধাপ আমরা দেখলাম, এগুলোর শেষে যা দাঁড়ায় ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় তাকে বলে বিল্ডিংয়ের কোর অ্যান্ড শেল। মানে বিল্ডিংয়ের মূল কাঠামোটা এখন পুরোপুরি রেডি। বলা যায় কনস্ট্রাকশনের সবচেয়ে চ্যালেঞ্জিং আর বেসিক পর্যায়টা সফলভাবে পার করা গেছে। তো কঙ্কাল তো দাঁড়িয়ে গেল, কিন্তু এটা তো এখনও শুধু একটা কংক্রিটের কাঠামো, তাই না? একে প্রাণ দেবে কে? মানে একটা থাকার মতো বা কাজ করার মতো জায়গায় পরিণত করতে এরপর কি করা হয়? দেওয়াল গাঁথা, দরজা জানালা লাগানো, ইলেকট্রিকের লাইন, জলের লাইন, এই সব কিছুর কাজ তো এখনও বাকি। এই প্রশ্নটাই কিন্তু আমাদের পরের আলোচনার দরজাটা খুলে দেয়।